আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে ব্রিভেইনারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইজলান হোসেন জয়। আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক কি? বাছাইকৃত গুরুত্বপূর্ণ 120টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে সকল বোর্ডে সর্বোচ্চ কমন পাবে। এই ক্লাসটি করার সময় অবশ্যই মূল বইটার সাথে রাখবে। যে ব্যাখ্যাগুলো দিব তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং একই সাথে মূল বইয়ের কোথাও লিখে রাখতে পারো। শুরুতে দেখো, আমাদের প্রথম প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তোমরা একটু উত্তর করতে থাকো, আমি তো উত্তর বলেই দিব। এবং আরেকটা প্রশ্ন এই প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ আছে, যেটা কাকে ছোট গল্পের জনক বলা হয়, এবং ছোট গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। এটা ছোট গল্পের কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো 10, 12, 14, 16, এখানে সঠিক উত্তর হবে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে 16 বছর বয়সে। কত বছর বয়সে? 16 বছর বয়সে। এর পরের প্রশ্নটি দেখো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই, সেটা সকল বোর্ডেই থাকবে। এখানে বলেছে কোনটি কাব্যগ্রন্থ, তাহলে দেখো এই যে শেষ লেখা, শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। যদি বলা হয় শেষের কবিতা, এটা কোন ধরনের রচনা? শেষের কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি, কারণ এটা কোনো না কোনো বোর্ডে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। যে রবি ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা বা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা যদি বলে তাহলে সেটি হবে উপন্যাস। শেষের কবিতা হবে উপন্যাস, আর যদি বলা হয় শেষ লেখা, সেটা হবে কাব্যগ্রন্থ। এছাড়াও তার উপন্যাসগুলো যেমন রয়েছে নৌকাডুবি রয়েছে, ঘরে বাইরে রয়েছে, গোরা রয়েছে, চতুরঙ্গ রয়েছে, মালঞ্চ রয়েছে, এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। সঠিক উত্তর হিসেবে অপশনে যেটা থাকে সেটা হচ্ছে এই শেষের কবিতা, আর শেষ লেখা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এর পাশাপাশি আরেকটা তথ্য তোমাদের দিতে চাচ্ছি, সেটি হচ্ছে দেখো, যদি বলা হয় নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, সেটি হবে কাজী নজরুল ইসলামের উপন্যাস। একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে বাকুম। বা থেকে বাঁধনারা, কু থেকে কুহেলিকা, ম থেকে হচ্ছে মৃত্যুক্ষুধা। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, তাহলে সেটা কি হবে? বাঁধনারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এটা তার উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাস। সংক্ষেপে লিখছি কাজী উপন্যাস। এরপরে যদি বলা হয় ব্যথার দান রিক্তের বেদন, ব্যথার দান রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, এগুলো হচ্ছে কার গল্পগ্রন্থ? সেটা হবে কাজী নজরুল ইসলামের। এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পেতে পারো, শুধু এই যে গত যে 1 মিনিটে যেটা আলোচনা করলাম এখান থেকে, এতটাই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। এরপরে দেখো, অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্য না গুণের হিসেবে বড়? সেটি হচ্ছে 27 বছর বয়স, এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে অপরিচিতা গল্প, এটি হচ্ছে যে নায়ক চরিত্র ছিল অনুপম, তার বয়স হচ্ছে 27, কিন্তু তার যে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা সেগুলো তার ছিল না। আহ, মানে মামার উপর নির্ভরশীল ছিল। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অপরিচিত গল্প থেকে পাই আর কি। ফল্গু নদীর বৈশিষ্ট্য হলো, সেটি হবে অন্তঃসলিলা। যেমন উপরে হচ্ছে বালু থাকবে, আর নিচে হচ্ছে পানি প্রবহমান থাকবে, পানির স্রোতটা। ঠিক তেমনি ভাবে অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই অনুপমের সংসারে সকল দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার উপর ন্যস্ত ছিল? মামার উপর ছিল। যেমন অন্তঃসলীলা, এটা হচ্ছে উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে, নিচে হচ্ছে পানির স্রোত থাকবে আর কি। অর্থাৎ ওই যে তুমি পানিটা যদি মানে খাইতে চাও বা নিতে চাও, তাহলে ওই বালুর স্তরটা সরিয়ে তোমাকে পানি নিতে হবে। ঠিক তেমনই ভাবে অপরিচিতা গল্পে অনুপমের বাড়িতে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই মামার সিদ্ধান্তই কিন্তু বড়, এবং তার হুকুম লাগবে বা তার অনুমতি লাগবে। এই জন্য তুলনা এই অর্থে অন্তঃসলীলার সাথে করা হয়েছে। অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না কিসের হিসেবে বড়? গুণের হিসেবে বড়। এটা কিন্তু শূন্য স্থান টাইপেরও প্রশ্ন আসতে পারে, এখানে শূন্য স্থান দিয়ে দিতে পারে। এরপরে দেখো, অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে, সেটি হচ্ছে দেখো সবুজ পত্র পত্রিকা। এবং কোন সংখ্যায়, এগুলো কিন্তু তোমরা পাঠ পরিচিতি অংশ থেকে পড়ে নিবা। কোন সংখ্যায় প্রকাশিত হয়, কত সংখ্যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর এটি হবে সবুজ পত্র। অপরিচিত গল্পে অনুপমের বন্ধুকে, অনুপমের বন্ধু ছিল হরিশ। এবং যদি বলা হয় কার ভাষাটা অত্যন্ত আর্ট, বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট, এবং আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। পরের প্রশ্নটি,
কল্যাণীকে গল্পগত কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? কোন ফুল? এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন পারতে গেলে অবশ্যই তোমার মূল বইয়ের প্রতিটা লাইন একেবার মানে পড়তেই হবে এবং আয়ত্ত থাকা লাগবে। আর আমরা সেই প্রশ্নগুলোই বাছাই করে এখানে রেখেছি যেখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে। এখানে দেখো সঠিক উত্তর হবে রজনীগন্ধা। কি হবে? রজনীগন্ধা। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা, এটা গুরুত্বপূর্ণ। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমির প্রতি কর্তব্যকে বোঝানো হয়েছে এবং সে আহ, বিয়ে না করার পণ করেছিল এবং দেশ সেবার ব্রতে আত্মনিয়োগ করতে চেয়েছিল, অর্থাৎ নিজের কথা না ভেবে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিল কল্যাণী। এটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসবে। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? সেটি দেখো সঠিক উত্তর হবে উত্তম পুরুষের জবানিতে লেখা। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবে, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। মানে যে কথা বলে, আমি কথা বলছি, স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। শেষের কবিতা রবি ঠাকুরের কোন ধরনের রচনা? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগেই বললাম শেষের কবিতা, এটি হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস হবে। আর শেষ লেখা এটা হচ্ছে কাব্যগ্রন্থ হবে। তার উপন্যাসগুলো একটু পড়বা, যেমন হচ্ছে গোরা আছে, চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, ঘরে বাইরে আছে, নৌকাডুবি আছে, এগুলো রবি ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ, সেটি দেখো এখানে যৌতুক প্রথা, বা এখানে অপশনে থাকতে পারে পণ প্রথাও থাকতে পারে, পণ প্রথা এটাও থাকতে পারে। অপরিচিতা গল্পে একজোড়া যে ইয়ারিং দেয়া হয়েছিল, শেখরার মানে যারা গহনা পরখ করে, পরীক্ষা করে, তাদের মন্তব্য কি ছিল? ইহা বিলাতি মাল, মানে এখানে কোনো হচ্ছে খাদ নাই, কোনো ভেজাল নাই। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয় ছিল। আর বিনোদার ভাষাটা অত্যন্ত কি ছিল? বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। আর এখানে আসর জমাতে অদ্বিতীয়, সেই ক্ষেত্রে কি হবে? হরিশ।